আসসালামু আলাইকুম। এখন আমরা বৃষ্টি কবিতাটি টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 তে আছে শব্দ অর্থ, পাঠ পরিচিতি। চলো আমরা দেখে নিই এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। 7 নম্বর প্রশ্ন। 7 এ কি আছে আমরা একটু ভালো করে লক্ষ্য করি। 7 এ আছে সওয়ার অর্থ কি? এটা কিন্তু একেবারে আমাদের বৃষ্টি কবিতারই অংশ। সওয়ার অর্থ কি? ঘুরে বেড়ানো না, ভেসে বেড়ানো না, বয়ে চলা না, আরোহী। আরোহী মানে আহরণ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করাকে আরোহী বলা হয়। অর্থাৎ সওয়ার শব্দের অর্থ হচ্ছে আরোহী করা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরাকে সওয়ার বলা হয়। এরপর আমরা দেখব 8 নম্বর প্রশ্ন। আবাদি শব্দটি বৃষ্টি কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বাস্তবিটা, প্রত্যেক বাড়ি, প্রতীত জমি, চাষের জমি। এখানে আবাদি বলতে চাষের জমিকে বোঝাচ্ছে। প্রত্যেক বাড়ি মানে কি বাপের বাড়ি? না। তারপর বাস্তবিটা মানে নিজের ঘর বাড়ি, গৃহ না। প্রতীত জমি যে জমিতে চাষ করা হয় বা ফসল ফলানো হয় সেটা না, সরাসরি চাষের জমি হিসেবে আবাদি বলা হয়েছে। তো এখানে আমাদের 8-এর উত্তর হবে 4। এরপরে আমরা 9 নাম্বার দেখবো। দেখো 9 নাম্বারে কি আছে আমাদের। 9 নাম্বার প্রশ্ন। বিদগ্ধ বলতে কি বোঝাচ্ছে? অলস বা অদক্ষ না, সাধারণ বা সহজ না, উদাসীন অবহেলাকারী একদমই না। বিদগ্ধ বলতে দগ্ধ মানে পোড়া, দক্ষ এবং সুনিপুণ শব্দে ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে আমাদের 9-এর উত্তর হবে 3 নাম্বারটা। এরপরে দেখো 10। দিগন্ত শব্দের অর্থ কি? খেয়াল করবো। দিগন্ত ঘন অরণ্য, আকাশ ও ভূমির মিলনস্থল, সীমান্ত, নদীর তীর বা পাহাড়ের চূড়া। সঠিক উত্তর হবে আকাশ ও ভূমির মিলনস্থ সীমান্ত। অর্থাৎ দিগন্ত বলতে এক সীমা থেকে আরেক সীমাকে বোঝায়। ঠিক আছে, দিগন্ত বলতে এক সীমা থেকে আরেক সীমাকে বোঝাচ্ছে। তো সঠিক উত্তর হবে আমাদের 10-এর 2। এরপর আমরা চলে যাবো 11 নম্বর প্রশ্নে। 11 কি আছে? বিস্মৃত শব্দের অর্থ কি? হ্যাঁ, আনন্দময়, ভুলে যাওয়া বা স্মরণে না থাকা, শক্তিশালী বা পরিচিত বা জানা। বিস্মৃত শব্দের অর্থ হচ্ছে ভুলে থাকা বা ভুলে যাওয়া বা স্মরণে না থাকা, মনে না থাকা। সেজন্য আমাদের উত্তর হচ্ছে 11-এর 2। 11-এর 2 নাম্বারটা। 12 নম্বর প্রশ্ন খেয়াল করি। রগ শব্দের অর্থ কি? আমরা কিন্তু এই কবিতার মধ্যে একটা রগ পেয়েছি না, রগ, হাতের রগ যেটাকে বলে। তো এখানে রগ শব্দের অর্থ হচ্ছে শিরা। কি বোঝাচ্ছে? শিরা। নদী হবে না, পাহাড় হবে না, পাতা হবে না, উত্তর কি? শিরা। 13 নম্বর প্রশ্ন। বৃষ্টি কবিতায় কবি কে? কাজী নজরুল ইসলাম, আহসান হাবিব, সুকুমার রায়, ফরুক আহমেদ। সঠিক উত্তর হচ্ছে ফরুক আহমেদ। এরপর আমরা লিখব 14। বৃষ্টি কবিতায় লাইন সংখ্যা কত, অর্থাৎ পঙ্ক্তি কয়টি? 12টি, 16টি, 18টি। সঠিক উত্তর হচ্ছে 14টি। এখানে 14টি হচ্ছে কারেক্ট আনসার, এগুলো কিন্তু না। হ্যাঁ, ওকে, শেষ হলো 14 নম্বর। আমরা বাকিটা দেখবো, দেখি এখানে কি আছে। 15 নম্বর প্রশ্ন দেখো। 15 নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। বৃষ্টি কবিতায় কতটি স্তবক রয়েছে? মানে কয় ভাগে ভাগ করা হয়েছে, কয়টা প্যারা? সঠিক উত্তর হবে বৃষ্টি কবিতায় 2টি স্তবক রয়েছে। প্রথম হচ্ছে 8 লাইন, পরবর্তী 6 লাইন। 16। বর্ষার মেঘকে বিষণ্ণ মেদুর বলা হয়েছে কেন? কেন বিষণ্ণ হতাশার স্মৃতির বা বিস্মৃত স্মৃতির অঙ্গনে রাখা কেন হয়েছে? রুক্ষ প্রকৃতিকে প্রাণের জোয়ার দিচ্ছে বলে, রুক্ষ প্রকৃতিকে স্নিগ্ধ কোমল করছে বলে, রুক্ষ প্রকৃতিকে তৃষ্ণা কাতর করছে বলে, রুক্ষ প্রকৃতিকে অপরূপ আভা দিচ্ছে বলে। সঠিক উত্তর হবে রুক্ষ প্রকৃতিকে প্রাণীর জোয়ার দিচ্ছে। দেখো, রুক্ষ প্রকৃতি চারিদিকে, সেই সময় যদি বৃষ্টি হয় তাহলে কি সবাই প্রাণ খুঁজে পায় না? তো এখানে রুক্ষ প্রকৃতিকে প্রাণীর জোয়ার অর্থে ব্যবহার করা হচ্ছে। 16 ক। এরপর আসি আমরা 17-তে। তোমার পাঠ্য বইয়ের কোন কবিতাটি বৃষ্টি কবিতার অনুরূপ? মানে বৃষ্টি কবিতার সঙ্গে তোমার পাঠ্য বইয়ের বৃষ্টি কবিতার সঙ্গে মিল রাখে কোন কবিতাটি? ওমর ফারুক না, প্রাণ না, সেদিন এই মাঠ না, কপোতাক্ষনাথ। কোন দিক থেকে মিল রাখে দেখো। কপোতাক্ষনাথ এবং বৃষ্টি কবিতা দুইটাই হচ্ছে সনেট কবিতা। কপোতাক্ষ এবং বৃষ্টি দুইটাই হচ্ছে সনেট কবিতা এবং দুইটাই 14 লাইনের কবিতা এবং দুইটাই 2 স্তবকে। প্রথম হচ্ছে 8 লাইন, পরবর্তী 6 লাইনের। এই জন্য এটাকে বলা হচ্ছে একই রূপ। মাথায় রাখবে, বৃষ্টি কবিতা এবং কপোতাক্ষনাথ এই দুইটা কবিতা হচ্ছে সনেট কবিতা। তো আমাদের এই ছিল শব্দ অর্থের প্রশ্নের মধ্যে থেকে আসার মতো টাইপ 2তে। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।